বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু মুসা মোহাম্মদ মামুন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ঘরেই আছো। মহান আল্লাহ আমাদের সহায় হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়। গত ক্লাসে আমি তোমাদের জন্য সারাংশ ও সারমর্ম নিয়ে আলোচনা করেছি। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে সারাংশ ও সারমর্ম আর ভাব সম্প্রসারণ এই দুটি বিষয় থেকে তোমাদের জন্য দুটি প্রশ্ন থাকবে এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। পূর্ণমান 10। আজ আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ। প্রথমে ভাব সম্প্রসারণ কি? ভাব সম্প্রসারণ মানে ভাবের সম্প্রসারণ বা বিস্তার ঘটানো। এখানে ভাব মানে কোনো গূঢ় তত্ত্ব বা চিন্তা, যা কোনো সংক্ষিপ্ত গদ্যে বা পদ্যে নিহিত থাকে। ইংরেজিতে অ্যাপ্লিকেশন বলতে যা বোঝায়, বাংলা পরিভাষায় তাই ভাব সম্প্রসারণ। কোনো রচনায় বা গদ্যে বা পদ্যে নিহিত মূল ভাবকে যথাযথ অথচ সৌন্দর্যময় ভাষায় বিস্তৃতভাবে উপস্থাপিত করাই হলো ভাব সম্প্রসারণ। আরও একটু সহজ করে যদি তোমাদের বোঝাতে চাই, তাহলে এভাবেই বলতে পারি, কোনো একটি নির্দিষ্ট বক্তব্য বিষয়কে উন্মোচিত করা, তার ভেতর প্রবেশ করা, তাতে কি বলতে চাওয়া হয়েছে বা তার বক্তব্য বিষয়টি কি ইত্যাদি সহজ সরল ভাষায় প্রকাশের নামই হলো ভাব সম্প্রসারণ। তোমরা লক্ষ্য করবে, সাধারণত কবিতা বা গদ্যের দু একটি তাৎপর্যময় বা ভাব ব্যঞ্জনাময় চরণ ভাব সম্প্রসারণের জন্য দেয়া হয়। এই তাৎপর্যমণ্ডিত বাক্যের ভেতর লুকায়িত থাকে মানব জীবনের কোনো মহৎ আদর্শ কিংবা কোনো ব্যক্তি চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য বা নৈতিক কোনো স্খলন বিচ্যুতি। ভাব সম্প্রসারণের সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে প্রয়োজনীয় যুক্তি বিশ্লেষণ, উপমা, উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে হয়। ভাব সম্প্রসারণের প্রদত্ত কবিতা বা গদ্যের অংশটি সাধারণত খুব সংক্ষিপ্ত হয়। পরিসর যতই ক্ষুদ্র হোক না কেন, তা কিন্তু একটি বড় ভাবকে আশ্রয় দিয়ে থাকে। সতর্কতার সাথে সেই মৌল ভাবটিকে খুঁজে বের করতে হবে। একটা উদাহরণ দিলেই তোমরা ব্যাপারটি সহজে বুঝতে পারবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। ছোট্ট কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ এই দুটি বাক্যের আক্ষরিক ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে দেখব, দিঘির অগাধ জলে এক ফোঁটা শিশির বিন্দু ঢেলে দিয়েই শৈবাল দিঘিকে বলছে সে যেন তার দানের কথা স্মরণ রাখে, ভুলে না যায়। যার জলে শৈবালের জন্ম, তাঁরই কাছে এমন উপকারের দম্ভ প্রকাশ করে শৈবাল নিজের সংকীর্ণ হৃদয়ের পরিচয় দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে, এখানে শৈবাল, দিঘি, এক ফোঁটা জল রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। লেখক এর মধ্য দিয়ে আমাদের সমাজে বিশেষ এক শ্রেণীর মানুষের স্বভাব চারিত্র্যকে চিহ্নিত করেছেন। যে সকল মানুষ ওই শৈবালের মতোই সামান্য দান সদম্ভে প্রচার করে গর্ববোধ করে, প্রকৃত অর্থে তারা পরোপকারী নয়, সংকীর্ণ মনের অধিকারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনে রাখবে, এই ভাব সম্প্রসারণের জন্য যে ছোট ছোট গদ্যের কিংবা কবিতার যে বাক্য তোমাদেরকে দেয়া হবে বিশ্লেষণ করবার জন্যে, সেই বাক্যগুলো কোনো না কোনোভাবে এই জগৎ, জীবন, মানুষের বিচিত্র স্বভাব কিংবা গভীর কোনো দর্শনকে, অভিজ্ঞতাকে তোমার প্রকাশ করে এবং সেটি ওখানে লুকিয়ে থাকে। এই ভাবটি, সেই ভাবটিকে উদ্ধার করে তোমাদেরকে উপমা, উৎপ্রেক্ষা, রূপক এবং উদাহরণের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে সেটাকে তোমাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে প্রদত্ত কবিতা বা গদ্যের যে ছোট অংশটি থাকবে, সেটি ওই তাৎপর্যময় বাক্যগুলোকে উপমা, অলঙ্কার ও উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করে ওর নিগূঢ় ভাবকে তুলে ধরতে হবে। আশা করছি ভাব সম্প্রসারণ কি তা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের জানিয়ে দেব ভাব সম্প্রসারণ লিখতে গেলে
কি কি নিয়মাবলী আমাদের মানতে হবে, অর্থাৎ ভাব সম্প্রসারণ লেখার বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ ভাব সম্প্রসারণ লিখতে গেলে কি কি সতর্কতা তোমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমে, ভাব সম্প্রসারণ করার সময় সংশ্লিষ্ট উক্তিটি মনোযোগের সঙ্গে পাঠ করা, অর্থাৎ যে বাক্যটি কবিতার কিংবা গদ্যের তোমাকে দেয়া হবে বিশ্লেষণ করবার জন্য, সেটি মনোযোগ সহকারে পড়ে অনুধাবন করতে হবে। 2, যুক্তিতর্কের মাধ্যমে ভাবটিকে বিশ্লেষণ করতে হবে। 3, প্রাসঙ্গিক দৃষ্টান্ত বা উপমা ব্যবহার করা যাবে, অর্থাৎ সারাংশ সারমর্মে যেখানে উপমা দৃষ্টান্ত ব্যবহার করা একেবারেই যায় না, সেখানে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভাবটিকে বিশ্লেষণ করবার জন্য যুক্তিতর্কের মাধ্যমে প্রাসঙ্গিক দৃষ্টান্ত বা উপমা ব্যবহার করা যাবে। তবে এখানে কবি বা লেখকের নাম প্রকাশ করার প্রয়োজন নেই। এমনকি কবি এখানে এই বলতে চেয়েছেন অথবা লেখকের মতে এই ধরনের উক্তিগুলো না করাই ভালো। সহজ সরল সাবলীল ভাষায় ভাব প্রকাশ করতে হবে। একই কথার পুনরাবৃত্তি করা যাবে না, অর্থাৎ বাহুল্য বর্জিতভাবেই ভাব সম্প্রসারণ করতে হবে। ভাব সম্প্রসারণ লিখবার আরও কিছু নিয়ম তোমাদের জানিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় ভাবটি অক্ষুণ্ণ রেখে প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় যে ভাবটি ওখানে লুকিয়ে আছে সেটিকে তোমার গুরুত্ব দিয়েই প্রাসঙ্গিকভাবে আলোচনা করতে হবে। তারপর, উত্তরের আয়তনের কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নেই, অর্থাৎ যে কথাটি তোমরা প্রায় সময় জানতে চাও যে ভাব সম্প্রসারণ কত বড় হবে, এবং তার উত্তরে বলা যায় যে এটির কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নেই। তবে কোনো আলোচক একটি ভাব সম্প্রসারণের জন্য 20 থেকে 25টি বাক্যে আলোচনা শেষ করতে পরামর্শ দিয়েছেন। আমরা মনে করি ভাবটি আসলে সম্প্রসারিত হওয়া মাত্রই উত্তর শেষ হওয়া ভালো। আর আয়তনের বেলায় আমরা বলবো যে প্রদত্ত মান নির্ধারক নম্বর অনুযায়ী হওয়াটাই বাঞ্ছনীয়, অর্থাৎ 10 নম্বরের জন্য কতটুকু লেখা যায় সেটা তোমার বিবেচনা করেই উত্তরটি বড় ছোট হবে। তারপর, ভাব সম্প্রসারণের সময় মূল ভাব, সম্প্রসারিত ভাব, সার কথা এভাবেই বিভাজন না করাই উত্তম। অর্থাৎ এখানে তো তোমরা প্রায় সময় একটু বিভ্রান্ত হও যে কোনো সহায়ক বইতে মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে সার কথা অথবা মন্তব্য এভাবে শিরোনাম দিয়েই বিভাজন করেই উত্তর করা হয়েছে। তোমরা প্রায় সময় জানতে চাও যে এগুলো কতটুকু। আমি বলবো তুমি প্রাসঙ্গিকভাবে ভাবটি বিশ্লেষণ করবে তোমার প্যারা করে, তবে মূল ভাব, সম্প্রসারিত ভাব বা সার কথা এভাবে বিভাজন না করা উত্তম। তারপর মূল ভাবটি রূপকের আড়ালে নিহিত আছে না এটি ভাব ব্যঞ্জনাময়, সেটি খেয়াল রাখবে এবং সেভাবে তুমি বিশ্লেষণ করবে। আর সবশেষে আলোচনা যেন রসহীন না হয় সেদিকেও মনোযোগী হতে হবে, কারণ একটি ভাব সম্প্রসারণের প্রকৃত শিল্প সৌন্দর্য তোমার নির্ভর করে এটির প্রকাশভঙ্গির সৌন্দর্যের উপর। অতএব আলোচনাটি যেন তোমার প্রকাশভঙ্গি যেন সুন্দর হয় সেটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ভাব সম্প্রসারণ নিয়ে সবিস্তার আলোচনা করেছি। ভাব সম্প্রসারণ কি, এর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, নিয়মাবলী এবং ভাব সম্প্রসারণ লিখতে গেলে কোন কোন জিনিস আমাদেরকে পরিহার করতে হবে সেটি আমি তোমাদের সামনে সহজ ভাষায় তুলে ধরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের চর্চা করবার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। 1, সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই অসার্থক। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ। আরও কিছু নমুনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যেমন অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। পড়িলে বই
আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। অথবা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমুনা হিসেবে আমি তোমাদের কাছে হয়তো ৮-১০টির মতো নমুনা প্রশ্ন তুলে ধরেছি। তোমাদের যে সহায়ক গ্রন্থ রয়েছে সেখানে আরও আরও অনেক তোমার নমুনা উত্তর দেয়া আছে। তোমরা যদি সেগুলো মনোযোগ সহকারে পড়ো এবং নিয়মিত চর্চা করো তাহলে অবশ্যই তোমরা যে কোনো ভাব সম্প্রসারণকে প্রাসঙ্গিকভাবে যুক্তিতর্কের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। আশা করি তোমরা ভাব সম্প্রসারণ সম্পর্কে আলোচনাটা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত।